ভেসে আসছে অট্টহাসি ও ফিসফিস শব্দ। ভয়ে প্রাণ উড়ু উড়ু অবস্থা। অসংখ্য লাল চোখ শুধু আমার দিকে তাকিয়ে আছে। তারপর যা ঘটল তা আমি কল্পনাও করতে পারিনি। আমার নাম তাহেরা আহমেদ। সবাই আমায় তাহেরা বলে ডাকে। আমাদের ছোট সংসারে আমি, আমার বাবা ও আমার মা। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের চোখের মণি। আমি এখন কলেজের 2য় বর্ষে পড়ছি। দেখতে যেমন সুন্দরী, পড়াশোনায়ও তেমন ভালো। আমার বাবা একজন ব্যবসায়ী। অর্থের কোনো অভাব আমাদের নেই, কিন্তু আমি কখনো আভিজাত্যের অহংকার করি না। খুব সাধারণ মেয়েদের মতোই চলাফেরা করি। এটা দেখে অনেকেই অবাক হয়। কেউ কেউ তো বলেই ফেলে, এত বড়লোক বাবার মেয়ে হয়ে এত সিম্পল কিভাবে থাকিস? আমি শুধু হেসে উড়িয়ে দিই। আমার সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে খুব ভালো লাগে। আমার একটি অভ্যেস আছে, বাইরে ঘুরতে যাওয়া। তাই কলেজের ছুটির দিন পেলেই আমি বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে পড়ি। আজও ঠিক তেমনই। 4 বন্ধু মিলে আমরা সিটি পার্কে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় হঠাৎ দেখি একটি যুবক এক বাদামওয়ালা ছেলেকে মারছে। সে ছেলেটির সব বাদাম মাটিতে ফেলে দিয়েছে। আশেপাশের লোকজন কিছু না করে শুধু হাঁ করে তাকিয়ে আছে। বিষয়টা আমার একদম ভালো লাগলো না। বাদামওয়ালা ছেলেটি খুব ছোট, বয়স আনুমানিক 13 বা 14 হবে। তাকে মারতে দেখে খুব মায়া হলো। আমি এগিয়ে গিয়ে লোকটার পিছন থেকে বলে উঠলাম, আরে কি করছেন আপনি? ওই ছেলেটাকে মারছেন কেন? লোকটা আমার কথায় ঘুরে তাকালো। এতক্ষণ যাকে বুড়ো ভেবেছিলাম সে আসলে তরুণ বয়সের ছেলে। দেখতে খুবই হ্যান্ডসাম, লম্বা, ফর্সা, সুঠাম দেহ। ছেলেটা আমার কথায় হাঁ করে তাকিয়ে আছে। আমি বললাম, এই যে মিস্টার, ছেলেটাকে এভাবে মারছেন কেন? আপনাকে তো ভদ্রলোক বলে মনে হচ্ছে। এই অত্যাচার করছেন কেন, জানতে পারি কি? ছেলেটা তখনও বাদামের কলার ধরে আছে। আমি আবার বললাম, ওর কলার ছাড়ুন। আমার কথায় সে কলার ছেড়ে দিল। তখনই খেয়াল করলাম ছোট ছেলেটার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে রুমাল বের করে ছেলেটার মুখ মুছে দিলাম। এবার আমি যুবকটার দিকে তাকিয়ে বললাম, আপনি মানুষ নাকি অমানুষ? এতটুকু একটা বাচ্চাকে কেউ এভাবে মারে? ও কী অপরাধ করেছে যার জন্য আপনি এভাবে মারছেন? তখন যুবকটি প্রথমবারের মতো কথা বলল, মেরেছি, বেশ করেছি, আপনাকে কেন বলবো? আমি বললাম, আপনি অন্যায় করেছেন, তাই আপনি বলতে বাধ্য। তারপর ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুমি বলো কি হয়েছে? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, আপা, আমি হাইটে যাইতেছিলাম, ভুলে কইরা আমার পা লাইগা যায় ওর হাতের লগে। আপা, আমি জানি না কবে পা লাগাইছে, আমি দেখিই নাই। তারপরও আমি মাপ চাইছি, কিন্তু উনি আমারে মাপ না কইরা খুবই মারছে বলে ছেলেটা হাউমাউ করে কেঁদে ফেলল। ছেলেটার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। সামান্য ভুলের জন্য এত মার? আমি রাগ সামলাতে পারলাম না। যুবকটাকে বললাম, আপনার হাত কি ভেঙে গেছে? দেখি একটু। লোকটা বলল, কেন আপনাকে দেখাতে হবে? আমি বললাম, দেখতে তো পাচ্ছি আপনার হাত ভালো আছে, তাহলে বাচ্চাটাকে মারলেন কেন? যুবকটির আগে অগ্নিশর্মা হয়ে আমার দিকে তাকালো। কর্কশ কঞ্চে বলল, ও আমাকে টাচ করবে কেন? ওরা তো ছোট জাত, গরিব, ভিখারি। ওরা রাস্তায় ঘোরে, অপরিষ্কার থাকে। এই বস্তির মানুষদের আমি ঘৃণা করি। ওর পা লেগে আমার শরীর নোংরা হয়ে গেছে। ইচ্ছে করছে মারতে মারতে ওকে মেরেই ফেলি। এই বলে সে আবার ছেলেটাকে মারতে উদ্যত হল। আমি সাথে সাথে সামনে দাঁড়িয়ে বাধা দিলাম। ছেলেটাকে মারতে না পেরে তার রাগ আমার ওপর উগরে দিল। আমাকে বলল, সরে যান সামনে থেকে, তা না হলে আমি বললাম, তা না হলে কি করবেন? এক তো অন্যায় করলেন, তার ওপর গলাবাজি। মা বাবা ভদ্রতা শেখায়নি? আমার কথা শেষ না হতে দিয়েই সে আমাকে চড় মারতে হাত তুলল। আমি দ্রুত তার হাত ধরে ফেলি, কিন্তু ওর অন্য হাতটা আসতে দেখতে পাইনি। ও জোরে একটা চড় মেরে দিল আমার গালে। তার চোখ তখন হিংস্র বাঘের মতো। চোখগুলো বলছিল এই অপমানের প্রতিশোধ সে নেবেই। ছেলেটা সেখান থেকে চলে গেল। আমি ভাবলাম হয়তো ব্যাপারটা এখানেই শেষ, কিন্তু না, সে বাইরে গিয়েও অপেক্ষা করছিল আমাকে ফলো করার জন্য। আমি বাদামওয়ালা ছেলেটাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলাম। আমার বান্ধবীরা বলল, তোর প্রতিবাদ করাটা ঠিক হয়েছে, কিন্তু তোর উচিত হয়নি ওকে থাপ্পড় মারা। জানি না এখনও কি করবে। আমি বললাম, আমি তো ইচ্ছে করে মারিনি, ও আগে আমাকে মারতে এসেছিল, তারই জবাব দিয়েছি। সেদিন আর ঘোরার ইচ্ছে নিল না। আমরা সবাই বাসায় ফিরে এলাম। ওদিকে যুবকটি আমার পিছু নিয়ে আমার বাসার সামনে পর্যন্ত চলে এসেছিল। এমনকি সামনের দোকানিদের কাছ থেকে আমার সম্পর্কে সব খবর জেনে নিয়েছিল, আমার নাম পর্যন্ত। প্রায় 2 বছর কেটে গেল। এর মধ্যে আর কোনো অঘটন ঘটেনি।
একদিন হঠাৎ আমার বিয়ের প্রস্তাব নিয়ে ঘাটক এলো। বাবা তখন বাড়িতেই ছিলেন। আমার বিয়ে নিয়ে অনেক কথা হলো। প্রথমে বাবা আপত্তি জানালেও ছেলের ছবি দেখে এবং তার পরিবারের খোঁজ খবর নিয়ে রাজি হয়ে গেলেন। কলেজ থেকে ফিরে জানতে পারি আমার হাতে একটি ঠাম ধরিয়ে দিয়ে বাবা বললেন, এই দেখ ছেলের ছবি, একবার দেখে নে, আশা করি তোর পছন্দ হবে। আমি আপত্তি জানালাম। বাবা বললেন, ছেলেটি খুব ভালো, খানদানি বংশের, সাধারণত এমন সম্বন্ধ পাওয়া যায় না, তাই এখানেই তোর বিয়ে ঠিক করেছি। বাবার কথাই শেষ কথা। 2 দিন পর ছেলের বাবা মা ও ছেলে আমাদের বাসায় আসে আমাকে দেখতে। 10-15 মিনিট পর আমি চা ও নাস্তা নিয়ে তাদের সামনে গেলাম। আমি দেখতে সুন্দরী ছিলাম, কিন্তু সেদিন ছিল নীল শাড়িতে আমার বিশেষ সাজ। তাতে আমি যেন এক টুকরো নীল পরীর মতো দেখা যাচ্ছিলাম। সবাই আমার দিকে তাকিয়ে রইল, কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ নীরবতা ভেঙে ছেলের মা বললেন, মাশাল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। ছেলে তো আমার দিক থেকে চোখই সরাতে পারছিল না, কিন্তু আমি লজ্জায় একবারও মুখ তুলে তাকাইনি। সবার প্রশংসায় আমি মাথা নিচু করে রইলাম। ইতিমধ্যে 2 পক্ষের মতামত মিলে যাওয়ায় মিষ্টি মুখের আয়োজন চলছে। এখন বিয়ের দিনক্ষণ ঠিক হবে, তাই বড়দের নির্দেশে আমাকে ও ছেলেকে একান্তে কথা বলার জন্য পাঠিয়ে দেওয়া হলো। আমরা দুজন ছাদে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। আমি একটু অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। ছেলেটা তখনও আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল সে আগে কোনোদিন মেয়ে দেখেনি। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমার নাম নওশাদ হোসেন খান। আমিও হাত বাড়িয়ে নিজের নাম বলতে যাব, এমনি থমকে দাঁড়াই। চোখের সামনে কাকে দেখছি? ভুল দেখছি না তো? চোখ দুটো হাত দিয়ে মুছে আবার তাকালাম। না, ঠিকই দেখছি। আমি ভয়ে 2 পা পিছিয়ে এলাম। সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, 2 বছর আগে পার্কে যাকে থাপ্পড় মেরেছিলাম। আমাকে অবাক হতে দেখে নওশাদ মুচকি হেসে বলল, চিনতে পেরেছ তাহলে? ভালো, তোমার স্মৃতিশক্তি প্রখর আছে। অনেকদিন পর দেখা, কেমন আছো? আমি কি বলবো বুঝতে পারছি না। হতবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এই সম্বন্ধটা কি কাকতলীয়, নাকি জেনে শুনে পাতা ফাঁদ? কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি এই বিয়ে করব না। নওশাদ আমার অবস্থা দেখে বুঝতে পারল আমার মনে কি চলছে। রেলিংয়ের দিকে মুখ ফিরিয়ে বলল, ভুলেও এই কথা মাথায় এনো না যে তুমি বিয়ে করবে না। তাহলে কেন এই প্রস্তাব? আমি বললাম, যার মধ্যে মানবতা নেই তাকে আমি বিয়ে করতে পারবো না। নওশাদ বলল, বিয়ে তুমি আমাকেই করবে, আমাকে ছাড়া অন্য কাউকে করতে পারবে না। আমি বললাম, কেন, কি করবেন আপনি? নওশাদ বলল, যা করি তুমি দেখতে পাবে। আমি বললাম, আমি এখন নিচে গিয়ে বিয়ে ভেঙে দেব। এই বলে নিচে যাওয়ার জন্য পা বাড়াতাম, অমনি নওশাদ পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, একটা জিনিস দেখাই তোমাকে, এটা দেখার পর এই বিয়ে ভাঙার সাহস তোমার হবে না। এই বলে সে মোবাইল অন করে একটি ভিডিও দেখালো। আমি তখনও নওশাদের বাহুবন্ধনে। সে এক হাতে আমার গলা জড়িয়ে ধরে আছে আর অন্য হাতে মোবাইল ধরে আছে। মোবাইলের ভিডিওটা দেখে আমার চোখ দিয়ে গড় গড় করে জল গড়াতে লাগলো। আমি কি দেখছি? মানুষ নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে? ভিডিওটা শেষ হতেই নওশাদ বলল, শুধু তোমাকে বিয়ে করব বলে এই ব্যবস্থা করেছি। আমি জানতাম আমাকে দেখা মাত্র তুমি বিয়ে ভেঙে দেবে, তাই আমার আর কোনো উপায় ছিল না। সরি। এখন বলো, বিয়ে ভেঙে দেবে? আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, না, আমি আপনাকে বিয়ে করব, কিন্তু প্লিজ ওদের কিছু করবেন না। আমার বিয়ের জন্য সে আমার 2 বান্ধবীকে বন্দি করে রেখেছে, সেই ভিডিও বানিয়ে আমাকে দেখাচ্ছে। নওশাদ আমার কপালে চুমু খেয়ে বলল, গুড গার্ল, কথা মতো চললে সবকিছু ঠিক থাকবে। এখন চলো নিচে যাই, তবে খবরদার, এ ব্যাপারে কাউকে কিছু বলবে না, কেউ বিশ্বাসও করবে না, প্রমাণই বা কোথায়? তারপর আমরা নিচে চলে এলাম। সেদিনই বিয়ের দিনক্ষণ ঠিক হলো, আগামী শুক্রবার। সবাই বিয়ে নিয়ে ব্যস্ত। এদিকে নওশাদ আমাকে নিয়ে বিয়ের শপিং করছে। অনিচ্ছা সত্ত্বেও সব মেনে নিতে হচ্ছে। নওশাদকে আমি অপছন্দ করি সেটা না বললেই নয়, কিন্তু ও খুব অহংকারী, যেটা আমার একদম ভালো লাগে না। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। ধুমধাম করে আমাদের বিয়ে হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি শ্বশুরবাড়ি চলে এলাম। আজ রাতে আমাদের বাসর। ফুলে ফুলে সাজানো একটি ঘর, সবকিছু পরিপাটি করে সাজানো। আমি নববধূ সেজে বিছানায় বসে আছি। রাত প্রায় 1টার দিকে নওশাদ ঘরে প্রবেশ করল। দরজা লাগানোর শব্দে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। জানি না আমার কপালে কি আছে। নওশাদ ধীরে ধীরে আমার সামনে এসে বসল। কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর নিজে থেকেই বলল, তোমার বান্ধবীদের নিরাপদে তাদের বাসায় পৌঁছে দিয়েছি, কথা বলবে ওদের সাথে? আমি বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা রাখার জন্য। তারপর বান্ধবীদের সাথে কথা বললাম। তারা সবাই ভালো আছে।
নওশাদ বলল, আজ থেকে 2 বছর আগে তুমি আমার সাথে কি করেছিলে মনে আছে? আমি এখনো ভুলিনি, মনে হয় ভুলতেও পারবো না। সামান্য একটা রাস্তার ছেলের জন্য তুমি আমাকে থাপ্পড় মারলে। সেই থাপ্পড়ের প্রতিশোধ নিতেই আমি তোমাকে বিয়ে করেছি। যেমন আমি প্রতিটি মুহূর্ত মনে করে অশান্তিতে ভুগেছি, ঠিক তেমনি তোমাকেও ভুগতে হবে। মনে মনে যে ভয়টা পেয়েছিলাম তাই হলো। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নওশাদ কষে একটা থাপ্পড় মারল আমার গালে। এত জোরে থাপ্পড় ছিল যে আমি খাট থেকে ছিটকে পড়ে গেলাম। আমার মাথা গিয়ে সামনের ড্রেসিং টেবিলের কোনায় লেগে গেল। কপাল কেটে রক্ত বের হলো। নওশাদ এসে আমাকে তুলে খাটে বসালো, তারপর বলল, খুব লেগেছে না? গাল লাল হয়ে গেছে, কপালটাও কেটে গেছে, রক্ত পড়ছে। আমারও ঠিক তেমনি কষ্ট হয়েছিল সেদিন। কতগুলো মানুষের সামনে তুমি আমাকে থাপ্পড় মারলে। দাঁড়াও, আগে রক্ত পড়া বন্ধ করি। এই বলে সে তুলো দিয়ে রক্ত মুছে দিয়ে একটা ব্যান্ডেড লাগিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। চোখ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এ কেমন মানুষ, আঘাতও করে আবার যত্নও করে। নওশাদ বলল, আমি চাইলে 2 বছর আগেই তোমাকে বিয়ে করতে পারতাম, কিন্তু করিনি, কারণ তোমাকে এখানে রেখে আলাদা করতে চাইনি। তাই এই 2 বছর সময় নিয়েছি। মা বাবার সামনে তোমাকে কিছু করতে পারবো না। এখন আমার কাছে সব কিছু পরিষ্কার। আমি বুঝতে পারলাম নওশাদ আমাকে থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্যই শুধু বিয়ে করেছে। সেদিন রাতে আমাদের বাসর হলো না। আমি খাটে শুয়ে রইলাম আর নওশাদ সোফায় শুয়ে রইল। পুরো 1 সপ্তাহ এভাবেই কাটল। তারপর নওশাদ আমাকে নিয়ে অন্য একটি বাড়িতে চলে গেল। বাবা মা ভাবলেন নতুন বিয়ে হয়েছে তাই একটু রোম্যান্স করবে বলে আলাদা থাকতে চাইছে। আসল ব্যাপারটা তারা বুঝতেই পারেননি। নতুন বাড়িটি ছিল 3 তলা। পুরো বাড়িটি দামি আসবাবে সাজানো। নওশাদ আমাকে নিয়ে 3 তলায় গিয়ে একটি ঘর দেখিয়ে বলল, এটা বিশেষ করে তোমার জন্যই তৈরি করেছি। তোমার শাস্তির জন্য এই ঘরটা পারফেক্ট। ভিতরে কি আছে সেটা বলছি না, তুমি নিজের চোখে দেখে নিও। তবে খবরদার, ভয় পেও না। প্রতিদিন না, সপ্তাহে একবার, তাও আবার রাতের বেলা। নওশাদের কথায় আমার বুক কেঁপে উঠল। ও কি করতে চায়? বিকেলের দিকে নওশাদ আমাকে বাইরে ঘুরতে নিয়ে গেল। একটা পার্কে পাশাপাশি বসে আছি আমরা, কিন্তু দুজনের মুখে কোনো কথা নেই। আমার মাথায় শুধু সেই ঘরটার চিন্তা। জানি না সেখানে কি আছে। সামনে দিয়ে লোকজন যাচ্ছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। হঠাৎ নওশাদ আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আশেপাশের লোকজন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। নওশাদ বলল, কেমন লাগছে? অপমান বোধ হচ্ছে? এটাই তোমার প্রাপ্য। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে পানি পড়ছে। এছাড়া আমার করার কিছু নেই। বাড়ি ফিরে এসে বসে আছি। রান্না ও ঘর পরিষ্কারের জন্য আলাদা লোক আছে, তাই আমাকে কিছু করতে হয় না। এই বাড়িতে আসার 1 সপ্তাহ হয়ে গেছে। রাতে খাওয়ার পর চোখ দুটো ঝিমিয়ে আসছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। একসময় আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যেই নওশাদ আমাকে 3 তলার সেই ঘরে রেখে আসে। বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আমার হাত পা ও মুখ এমনভাবে বাঁধা হয় যে চিৎকার বা নড়াচড়া কিছুই করতে পারি না। হঠাৎ করেই চারপাশে নানা রকম শব্দ হতে থাকে। শব্দগুলো এত জোরে যে আমার ঘুম ভেঙে যায়। একসাথে অনেকগুলো শব্দ মিলে যা হয়, হাসি, কান্না, চিৎকার, কেউ ডাকছে, কেউ বাধা দিচ্ছে, ঠিক তেমন আওয়াজ। আমি সহ্য করতে পারছি না। এমনিতেই আমি অন্ধকার ভয় পাই, তার উপর এই চিৎকার। হঠাৎ চোখ পড়ল দেওয়ালের দিকে। লাল লাল চোখ জ্বলছে আর নিভছে। প্রথমে ভাবলাম একজোড়া চোখ, কিন্তু চারপাশে তাকিয়ে দেখি অসংখ্য চোখ। কতগুলো ছুটে আসছে আমার দিকে, কতগুলো আবার পিছিয়ে যাচ্ছে। মনে হচ্ছে শত শত ভূত আমার চারপাশে ঘুরছে। ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। চিৎকার করতে পারি না, মুখ বাঁধা, লড়তেও পারি না, হাত পা বাঁধা। জানি না এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা। শুধু ভয়ে ঘামছি আর চোখ বন্ধ করে আছি। সারা রাত আমি এই অন্ধকার প্রকোষ্ঠের ভূতের সাথে যুদ্ধ করেছি। ভোর হয়েছে মনে হচ্ছে, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এই ঘরে আলো প্রবেশ করার মতো কোনো ভাগ নেই। এখন আর কোনো শব্দ নেই, লাল চোখগুলোও দেখা যাচ্ছে না। আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। আজকের এই অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব। ঘুম ভাঙতেই নিজেকে আমার শোবার ঘরের বিছানায় আবিষ্কার করি। বুঝতে পারলাম না কিভাবে এলাম। দেখি পাশে নওশাদ বসে আছে। আমার ঘুম ভাঙতেই সে বলল, কেমন লাগছে? আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। বললাম, আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, কিন্তু ওই অন্ধকার ঘরে আর দেবেন না। আজ বেঁচে ফিরলাম, কাল হয়তো মরে যাব। প্লিজ আমার উপর দয়া করুন। আমার কথায় নওশাদের কোনো পরিবর্তন হলো না। সে হাসছে, মনে করছে আমি মজা করছি। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এটাই তো শুরু। তোমার কপালে আরও কত দুঃখ আছে আমি নিজেও জানি না।
তারপর থেকে প্রত্যেক সপ্তাহে একবার করে আমাকে ওই ঘরে বেঁধে রাখে। কাজের মেয়েদের সামনে থাপ্পড় মারে, বাইরে নিয়ে গিয়েও সেখানেও থাপ্পড় মারে। একটা থাপ্পড়ের প্রতিশোধ নিতে এখন এতগুলো থাপ্পড় খেতে হচ্ছে। এখন নৌশাদকে দেখলেই আমার ভয় করে। আমি অধৈর্য হয়ে পড়েছি। রাতের পর রাত ঘুমাতে পারি না। সবসময় মনে হয় ওই আত্মাগুলো আমার চারপাশে ঘুরছে। দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ছে। এখন আমি আর আগের তাহেরা নেই, অনেকটাই শুকিয়ে গেছি। নওশাদ পাশে বসলেই মনে হয় এই বুঝি আবার থাপ্পড় মারবে। প্রতিদিন এই ভয় থাকি, এই বুঝি আবার অন্ধকার ঘরে হাত পা বেঁধে ফেলে রাখবে। ভয় ভয়ে থেকেও নিজেকে বাঁচাতে পারছি না। নওশাদের অত্যাচার আর অন্ধকার ঘর, এই দুই আমার চোখের ঘুম হারাম করে দিয়েছে। আমি আর পারছি না। মনে মনে ঠিক করে ফেললাম আত্মহত্যা করব। একদিন সবার অলক্ষ্যে রান্নাঘরে গিয়ে একটি ছুরি হাতে তুলে নিলাম। চারিদিকে ভালো করে দেখে নিলাম কেউ নেই কিনা। আশেপাশে কেউ নেই দেখে আর দেরি করলাম না। ছুরিটা হাতের শিরার উপর রেখে চালিয়ে দিলাম। কাজ হয়ে গেল। গড় গড় করে রক্ত বের হতে লাগলো। হাত থেকে ছুরি পড়ে গেল। ছুরি পড়ার শব্দে কাজের মেয়ে ছুটে এসে দেখে আমার এই অবস্থা। নওশাদ তখন অফিসে। বাড়িতে 4 জন কাজের লোক ছিল। একজন অ্যাম্বুলেন্স ডাকল, আরেকজন নওশাদকে ফোন দিয়ে কোন হাসপাতালে নিতে হবে জানতে চাইল। হাসপাতাল কাছে হওয়ায় 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলো। ততক্ষণে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাতে ব্যান্ডেজ করে এক হাতে রক্ত দেওয়া হচ্ছে, অন্য হাতে স্যালাইন লাগানো হলো। নওশাদ দৌড়ে হাসপাতালে এলো। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারল আমি আত্মহত্যার চেষ্টা করেছি। সময় মতো হাসপাতালে নিয়ে আসায় বেঁচে গেছি, নইলে বাঁচানো যেত না। অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই এখনও রক্ত দিতে হচ্ছে। শরীর অনেক দুর্বল। ডাক্তার নওশাদকে বললেন, মিস্টার খান, দেখে মনে হচ্ছে উনি অনেক টেনশনে আছেন, রাতে ঘুমাতে পারেন না। এভাবে যদি আর কিছুদিন চলে তাহলে রোগী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, হয়তো পাগলও হয়ে যেতে পারে। ওনার খেয়াল রাখুন, ওনাকে সময় দিন। নওশাদ নিজের ভুল বুঝতে পারল। প্রতিশোধের নেশায় সে কি বড় ভুল করে ফেলেছে। নওশাদ ডাক্তারের হাত ধরে বলল, আপনি যা বলবেন তাই শুনব, শুধু আপনি ওকে সুস্থ করে তুলুন। ডাক্তার বললেন, উনি এখন বিপন্মুক্ত। আমি স্যালাইনের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। উনি অন্তত 24 ঘন্টা ঘুমিয়ে থাকবেন, তারপর ঠিক হয়ে যাবে। পুরো 1 দিন আমি ঘুমিয়েছিলাম। চোখ খুলতেই দেখি নওশাদ আমার সামনে বসে আছে। ওকে দেখে আবার ভয় পেলাম, কিন্তু নওশাদের চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে আমার একটা হাত শক্ত করে ধরে চুমু খেয়ে বলল, কেন এমন করতে গেলে? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমি অন্যায় করেছি, শাস্তি আমাকে দিতে। নিজেকে কেন শেষ করতে গেলে? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে খুব ভালোবাসি। যতটা কষ্ট তোমাকে দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি নিজে পেয়েছি। এই দেখো আমার হাত। এই বলে সে আমার সামনে তার হাত দুটো মেলে ধরল। হাতে ব্লেডের ছোট ছোট কাটা দাগ, গুণে শেষ করা যাবে না। নওশাদ বলল, তোমাকে একটা থাপ্পড় দিয়েছি বলে ব্লেড দিয়ে 10 বার কেটেছি হাত। তোমাকে অন্ধকার ঘরে রেখে দরজার বাইরে সারা রাত বসে কেঁদেছি। জানি না থাপ্পড়টার কথা মনে পড়লে আমার কি হয়। ভালোবাসা কখনো কখনো ঘৃণায় পরিণত হয়। তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে সারা জীবনের জন্য, তাই না? আমি কিছু বলতে পারছি না, শুধু ওর কথা শুনছি। আমার মনের ভয়টা যেন হারিয়ে গিয়ে মায়া জন্ম নিল। আমি শুধু একটা কথাই বললাম, আমার এখানে ভালো লাগছে না, বাসায় যাব। আমার কথা শুনে নওশাদ ডাক্তারের সাথে কথা বলে আমাকে নিয়ে বাসায় ফিরল। ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। কাজের মেয়েকে খাবার পাঠাতে বলে নওশাদ নিজ হাতে খুব যত্ন করে আমাকে খাইয়ে দিল। ওষুধ খেয়ে শুতে বলল, আমি শুয়ে পড়েছি। নওশাদ আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার দিকে তাকিয়ে বলল, এখন কেমন লাগছে? আমি বললাম, ভালো, অনেকটা ভালো লাগছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। নওশাদ বলল, আমি ঘুমিয়ে পড়লে তুমি আবার আত্মহত্যা করবে? তার চেয়ে বরং আমি জেগে থাকি, তোমার ওপর আমার বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, আমি কিচ্ছু করব না, আপনি নিশ্চিন্তে ঘুমান। নওশাদ বলল, কিভাবে বিশ্বাস করি? আমি বললাম, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করব না। নওশাদ বলল, বিশ্বাস করতে পারি, তবে একটা শর্তে। আমি জানতে চাইলাম, কি শর্ত? নওশাদ আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমালে
তাহলে আমি বুঝব তুমি কিচ্ছু করবে না। আমি কিছু না বলে নওশাদকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলাম। নওশাদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আই লাভ ইউ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। প্রথম দেখাতেই শুধু থাপ্পড়টার জন্য ভালোবাসাটা কোথায় হারিয়ে গেছিল। সরি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এখন তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তারপরও তুমি আমাকে ছেড়ে যেও না। প্লিজ আমার উপর একটুখানি দয়া করো। আমি বললাম, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে আর কখনো এমন কিছু করবেন না যাতে আমি কষ্ট পাই, তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাকে ছেড়ে চলে যাব। নওশাদ আমার মুছে হাত রেখে বলল, ছি, এমন কথা বলতে নেই, আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি যেখানে যাবে আমিও সাথেই যাব। এই বলে নওশাদ আমাকে চুমু খেতে থাকে। আমি প্রশ্ন করলাম, ওই অন্ধকার ঘরে কি ছিল? নওশাদ হেসে বলল, সে তেমন কিছু না, শুধু ভয়ঙ্কর কিছু শব্দের রেকর্ডিং বাজানো হতো আর লাল ছোট ছোট লাইট জ্বলত। আমি রিমোট দিয়ে সব নিয়ন্ত্রণ করতাম। তুমি খুব ভয় পেয়েছিলে তাই না? বলে সে হাসতে থাকে। আমি বললাম, আপনি হাসছেন? আমার তো ভয়ে মরার অবস্থা হয়েছিল। নওশাদ বলল, সরি সরি, আর কখনো এমন করব না। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে নওশাদ আবার বলল, আজ তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে, কিন্তু তুমি অসুস্থ, তাই হয়তো হবে না। আমি বললাম, আমি ঠিক আছি। ভালোবাসা কি সুস্থ অসুস্থ মানে? ভালোবাসা তো ভালোবাসাই, যদি দুজনের মন এক থাকে যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসা হবে। নওশাদ বলল, তাহলে চলো আজ আমরা একে অপরকে উজাড় করে দিই, তোমার কোনো বাধা আছে? আমি বললাম, ভালোবাসার কোনো বাধা থাকে না, আমিও চাই তোমাকে ভালোবাসতে। আমার মুখে এই কথা শুনে নওশাদ আর অপেক্ষা করতে পারল না, সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। একসময় দুজন উত্তেজিত হয়ে মিলিত হলাম। কথায় বলে, দুটি মন একটি আশা, এটাই ভালোবাসা। মনে মনে মিল থাকলে যে কোনো পরিস্থিতিতে সবকিছু সম্ভব। তৃপ্তির নিঃশ্বাস ফেলে নওশাদ আমার পাশে শুয়ে পড়ল। আমি তখনও তার বুকে মাথা রেখে শুয়ে আছি। নওশাদ বলল, জানো, মনে হচ্ছে ভালোবাসা আজ পরিপূর্ণ হলো। তারপর থেকে শুরু হলো আমাদের সুখের দিন। সুখে দুঃখে একে অপরের পাশে থাকাই ভালোবাসা। ভালোবাসা এমন এক সুখ যা সচরাচর ধরা দেয় না, পালিয়ে পালিয়ে বেড়ায়। তাকে জয় করতে হলে দুই মন এক হতে হয়, তাহলেই সম্ভব। আজকের গল্প এখানেই সমাপ্ত।